আষাঢ়স্য প্রথম দিবস। আজ আষাঢ় মাসের প্রথম তারিখ। আষাঢ় শ্রাবণ 2 মাস বর্ষাকাল, 6 ঋতুর দেশ বাংলাদেশ। এই কথাগুলো আমাদের সবার জানা। বর্ষা ঋতু কেন জানি বাঙালির হৃদয়ে, বাঙালির মনে একটু আলাদাভাবে থাকে। আমার মতো মানুষের কাছে বর্ষা মানে ছোটোবেলা মার হাতে খিচুড়ি, কিংবা এখনও বৃষ্টি হলে কনাকে বলা খিচুড়ি রান্না করো, কিংবা সবাই মিলে মানে খাওয়াটাই অনেক মুখ্য। কিন্তু কালকে একজনকে জিজ্ঞেস করছিলাম বর্ষা মানে কি, তিনি বললেন রবীন্দ্রনাথ। তখনই মনে হলো বর্ষা মানে তো রবীন্দ্রনাথ, বর্ষা মানে আমাদের কবিতা, আমাদের সাহিত্য, আমাদের গান। সুতরাং এমন কয়েকজনকে নিয়ে আজকের এই বিশেষ তৃতীয় মাত্রা, যে তৃতীয় মাত্রায় আমরা বর্ষাকে নানাভাবে চিন্তা করব, দেখব, এবং এরা কে কীভাবে বর্ষাকে তাদের জীবনে অবস্থান দিয়েছেন সেটা সম্পর্কে যেমন তারা বলবেন, আপনারাও হয়তো একই সাথে বোঝার চেষ্টা করবেন, জানার চেষ্টা করবেন, কিংবা অনুভব করবেন যে বর্ষা হয়তো আপনাদেরও খুব প্রিয় ঋতু। আমার সঙ্গে রয়েছেন আনিসুল হক, প্রখ্যাত কথাসাহিত্যিক, নাট্যকার। তারপর রয়েছেন আফসানা মিমি, গুণী অভিনেত্রী, নির্মাতা। এরপর আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন নিউ ইয়র্ক থেকে আপনাদের খুব প্রিয় শিল্পী, বর্ষার গানের শিল্পী, রবীন্দ্রনাথের গানের শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। আজকে তিনিও অনলাইনে আমাদের সঙ্গে থাকবেন। আর রয়েছেন প্রিয় আবৃত্তিকার, অভিনয় শিল্পী জয়ন্ত চট্টোপাধ্যায়। আবৃত্তিকার বললাম, জয়ন্তদা আবৃত্তি জন শুনলে আরেকটু খুশি হবেন। এখন অনেক কিছু শুরু হয়েছে, বাচিক শিল্পী, হ্যান্ড শিল্পী, অনেক রকমের বিশেষণ আবিষ্কৃত হচ্ছে, কিন্তু আমি আবৃত্তিকার, আর শিল্পী এখনো হয়ে উঠতে পারিনি। আচ্ছা ঠিক আছে, আপনি আবৃত্তিকার, কিন্তু তারপরে আমি আবার বললাম আপনি তো কবিতার মানুষ, সুতরাং বর্ষা নিয়ে কিছু বলেন। হ্যাঁ, আমি আনিসকে আমি আপনি কবিতা আগে বলেন না, তারপর আমরা বলবো। তো কবিতা বলতে গেলে এখন বর্ষা, রবীন্দ্রনাথ তো প্রায়, রবীন্দ্রনাথ সব কবি, বেশিরভাগ কবি আমাদের। প্রমথ চৌধুরী বলেছিলেন যে বাংলার বর্ষা রবীন্দ্রনাথ আবিষ্কার করেছেন। হ্যাঁ, আমি একটা কথা বলে থাকি যে রবীন্দ্রনাথের আগে আমাদের বাংলায় 6 ঋতু ছিল। পৃথিবীর অন্য কোনো জায়গায় আমাদের বদ্বীপ ছাড়া 6টা ঋতু পরিষ্কারভাবে বোঝা যায় না। সর্বোচ্চ 4টে ঋতু, বেশিরভাগ দেশে 2 থেকে 3টে ঋতু। একটা অটাম, যেটা ফল বলে, আর তাছাড়া সামার আর উইন্টার। আমাদের এখানে 6 ঋতু ছিল, আমাদের জানার বাইরে ছিল, অনুভবের বাইরে ছিল। রবীন্দ্রনাথ আসার পর আমরা অনুভব করতে শুরু করেছি যে দেশে 6টা ঋতু আছে। তার মধ্যে রবীন্দ্রনাথের সব থেকে বেশি প্রিয় ঋতু বর্ষা, এবং বর্ষার উপরে তার যত গান এবং কবিতা অন্য কোনো ঋতুর উপরে তা নেই। দ্বিতীয় আছে যেটা বসন্ত, কিন্তু বর্ষা সর্বোচ্চ সংখ্যক লেখা তার বর্ষায়, গানও বর্ষায়। আমরা আশা করি আমাদের রেজওয়ানা চৌধুরী বন্যার কাছে শুনবো বর্ষার গান। তবে আমি এই মুহূর্তে রবীন্দ্রনাথের একটা যেটা গীতি কবিতা, কিন্তু এটা আমরা আবৃত্তিও করি, তা সেটা দিয়ে আমি আমার বক্তব্যের রেশ টানছি। এমনও দিনে তারে বলা যায়, এমনও ঘন ঘোর বরিশায়, এমনও মেঘস্বরে বাদল ঝরে তপনহীন ঘন তামসায়। সে কথা শুনিবে না কেহ আর, নিভৃত নির্জন চারিধার, দুজনে মুখোমুখি গভীর দুঃখী, আকাশে জল ঝরে অনিবার, জগতে কেহ যেন নাহি আর। সমাজ সংসার মিছে সব, মিছে এ জীবনের কলরব, কেবল আঁখি দিয়ে আঁখির সুধা পিয়ে, হৃদয়ে দিয়ে হৃদি অনুভব, আধারে মিশে গেছে আর সব। বলিতে ব্যথিবে না নিজ কান, চমকি উঠিবে না নিজ প্রাণ, সে কথা আঁখি নীরে মিশিয়া যাবে ধীরে, বাদল বায়ে তার অবসান, সে কথা ছেয়ে দিবে দুটি প্রাণ।
তাহাতে এ জগতে ক্ষতিকার, নামাতে পারি যদি মনোভার। শ্রাবণ বরিশনে একদা গৃহকোণে দু কথা বলি যদি কাছে তার, তাহাতে আসে যাবে কি বাকার। আছে তো তারপরে 12 মাস, উঠিবে কত কথা কত হাস, আসিবে কত লোকে কত না দুঃখ শোক, সে কথা কোনখানে পাবে নাশ। জগৎ চলে যাবে 12 মাস। ব্যাকুল বেগে আজি বহে বায়, বিজলি থেকে থেকে চমকায়। যে কথা এ জীবনে রহিয়া গেল মনে, সে কথা আজই যেন বলা যায়, এমনও ঘন ঘোর বরিশায়। ধন্যবাদ জয়ন্ত চট্টোপাধ্যায়। রেজনা চৌধুরী বন্যা, আমরা বহুবার শান্তিনিকেতনে বর্ষার কথা, বাংলাদেশে বর্ষার কথা আপনার কাছে শুনেছি, কিন্তু এই মুহূর্তে তো আপনি নিউ ইয়র্কে, সেখানে বর্ষাকে আপনি কিভাবে বিভিন্ন সময় দেখেছেন বা অনুভব আদৌ করতে পারেন কিনা? পৃথিবীর দুই প্রান্তে বর্ষা একেবারেই বিপরীত। বাংলাদেশে বর্ষা যেমন আমরা অপেক্ষা করে থাকি, বর্ষায় প্রকৃতি এমনভাবে নিজেকে সাজিয়ে তোলে, চারপাশ সবুজ, মানে বর্ষাটা একটা কি বলবো, উপভোগ করার মতো ঋতু, উদযাপন করার মতো ঋতু। কিন্তু এই দেশে বর্ষা মানে হচ্ছে ভেজা, বৃষ্টি, ঠান্ডা, স্যাঁতস্যাঁতে, সূর্য না ওঠা, মেঘলা, মন খারাপ করা দিন। আমার মনে হয় না এই আমেরিকাতে বর্ষা কেউ পছন্দ করে। এখানে সবাই অপেক্ষা করে থাকে বসন্তের জন্য, আর আমরা বাংলাদেশে অপেক্ষা করে থাকি বর্ষার জন্য। বর্ষা আমাদের, মানে কবিরা যে পথ দেখিয়ে গেছে সেই পথ ধরে হাঁটতে চাই, এবং সেখানে বর্ষা হচ্ছে আমাদের উদযাপন, সেলিব্রেশন। বর্ষা আসা মানে নানা ধরনের বর্ষাকে নিয়ে উৎসব, অনুষ্ঠান, খাওয়া, যেটা আপনি শুরুতে বললেন। বিশেষ করে তরুণ প্রজন্মে এখন করে কিনা জানি না, বৃষ্টিতে ভেজা, বর্ষার প্রথম বৃষ্টিতে ভেজা, এই সবকিছু একটা উদযাপনের বিষয়। এখানে বর্ষাকে মানুষ, এই দেশে আমি দেখছি যেটা, বর্ষাটা একটা মানে বিরক্তিকর। বলতে গিয়ে নিশ্চয়ই আপনার খুব কষ্ট হচ্ছে, বর্ষাকে বিরক্তিকর। হ্যাঁ, আমি তো আসলে এই বর্ষার সময়টা এখানে মানে বসে আছি, যখন ফিরবো তখন আশা করছি যে ফিরবো তখন বর্ষা কিছুটা হলেও অন্তত থাকবে, ধরতে পারবো, বর্ষার একটু হলেও নাগাল পাবো। ভালো কথা, সদা সত্য কথা বলবে বলে আপনি বলেই ফেললেন যে বর্ষা বিরক্তিকর। আনিস, আমাদের সাহিত্যে, কবিতা গেল, সঙ্গীত নিয়ে আমরা রেজনা চৌধুরী বন্যার কাছে শুনবো, সাহিত্যে বর্ষার রূপ কীভাবে তুমি দেখো? বর্ষা সম্পর্কে প্রমথ চৌধুরী বর্ষা প্রবন্ধে বলেছিলেন যে বর্ষা সবচাইতে প্রভাবশালী ঋতু। এটা কারণ আমাদের এই চোখ পোড়ানো আলোর দেশে বর্ষা একটা অপূর্ব শান্তি নিয়ে আসে। তো সেইটা আপনি রেজনা চৌধুরী বন্যার কথাতেও আমরা বুঝলাম যে বর্ষাতেও শুধু যে একটু গাছে ফুল ফুটলো কিংবা পাতা ঝরে গেল এতখানিতে তো আর সে থেমে যাচ্ছে না। বর্ষায় এই প্রচণ্ড মানে আকাশ কালো করে মেঘ এলো, আমাদের মনে হলো যে রবীন্দ্রনাথ বলেছেন ওগো আস্তরা যাসনে ঘরের বাইরে, কিংবা এই যে প্রবল জল চারিদিকে উপচে পড়ছে, বাঁকা জল, খল জল, তারপরে টিনের চালে আমাদের বৃষ্টি পড়ছে, তারপর ঘর থেকে বেরোনো যাচ্ছে না, তারপরে খাওয়া দাওয়া, সবটা মিলিয়ে বর্ষা যে বিপুলভাবে আসে সেটার ছাপটা সেটা বারবারই আমাদের শিল্প, সাহিত্য সব কিছুতেই আসে। যেমন আমার এই মুহূর্তে মনে পড়ছে যে আমাদের শহীদ কাজী কবি এই বৃষ্টিকে সন্ত্রাসের সঙ্গে তুলনা করেছিলেন, যে উনি বলছেন যে সহসা সন্ত্রাস ছিল। কেন? যে শহরে যেন মড়কে উজাড় হয়ে এইভাবে সবাই পালাচ্ছে, সবাই পাচ্ছে, হঠাৎ বৃষ্টি এসে গেল। সেরকম বর্ণনা যেমন আছে, তেমনি আবার শহীদ কাজীর মধ্যেই পাচ্ছে যে কালো রাতগুলি বৃষ্টিতে হবে সাদা, প্রেমিক মিলবে প্রেমিকার সাথে ঠিকই, কিন্তু শান্তি পাবে না, পাবে না, পাবে না। আবার কাজী নজরুল ইসলামের কবিতার মধ্যেও বর্ষার কথা আছে। আমাদের সব, আমার কাছে লাগে যে আমরা যারা বাংলা ভাষায় এক লাইনও লিখেছি, তারা বর্ষা নিয়ে একটা না একটা কবিতা লিখেছি। এইটা রবীন্দ্রনাথের, যেমন উনি বলছেন না জল পড়ে পাতা নড়ে, এটা দিয়ে প্রথম তিনি যখন শুনলেন আমার সারাটা দিন জল পড়িতে লাগিল পাতা নড়িতে লাগিল, কিংবা ওই যে পিঁপড়া কাঁদিয়া ওঠে পাতে, ওই যে প্রথম তিনি যেটা মিলিয়েছিলেন। তো বর্ষা দিয়েই আমাদের লেখালেখিটা শুরু হয় এবং বৃষ্টির জলটা পড়তে থাকে, পাতা নড়তে থাকে, এইটা আমাদের হৃদয়ের মধ্যে আসে। আর
আমাদের এই এলাকাটা তো যেহেতু এটা বদ্বীপ, এটা আপনার হিমালয়ের এই ঢল থেকে পলি এসে হয়েছে, এটা পানির সঙ্গে খুব সম্পর্ক, এবং আমাদের বিশেষ করে হাওর অঞ্চলগুলি তো বর্ষার সময় পুরা সাগর হয়ে যায়, এটা সাগর থেকেই সম্ভবত হাওর শব্দটা এসেছে। তো এই বর্ষার মধ্যে মানুষের কোনো কাজকর্ম করার উপায়ও থাকে না, যাতায়াত করা যায় না, বসে থাকে, মাঠেও কোনো কাজ থাকে না ওই সময়, অন্তত আগের দিনে তাই ছিল। ফলে মানুষ কিন্তু প্রচুর শিল্প সাহিত্য সংস্কৃতির চর্চা করেছে বর্ষায়। এই যে আমরা এত গান দেখি হাওরে, বিশেষ করে এটা আপনি শাহ আব্দুল করিমি বলেন কিংবা রাধারমন বলেন, সবাই হাওর এলাকা থেকে এলো কেন? কারণ ওই অঞ্চলে মানুষ যেহেতু অনেক দিন তাদেরকে 4 মাস 5 মাস পানির মধ্যে বন্দি থাকতে হয়েছে, ফলে তারা অনেক গান রচনা করেছেন, গান করেছেন। ফলে বর্ষার সঙ্গে আমাদের শিল্প সাহিত্য সংস্কৃতির সম্পর্কটা অনেক পুরনো। এমনকি মীরা দেব বর্মনের যে গানগুলো শচীন দেব বর্মন গিয়েছেন, সেগুলো তো ওই এলাকা থেকে এসছে। হ্যাঁ, এবং আমাদের রাধাকৃষ্ণের পদাবলীর মধ্যে, পদ্মযুগের পদাবলীর মধ্যে বর্ষার ভূমিকা খুব ভালো। এই যে নীল শাড়ি পরেছে, এটা সেই রাধা নীলাম্বরী শাড়ি থেকে, কদম্ব বনে, এটা তো কালিদাসের সময় থেকে চলে আসে। কালিদাসের সময় থেকে এটা আমাদের তো মানে জিনের মধ্যে আমাদের এই উত্তরাধিকার আছে যে বর্ষা এলেই আমরা একটু মেঘদূত, তাই না? আমরা বলবো যে যাও একটু যক্ষের কাছে আমার বার্তাটা, যক্ষের বার্তাটা একটু রাধার কাছে পৌঁছে দাও, তাই না? আমি এইরকম মানে উপমা আমি দেখিনি। মেঘকে ডাকপিয়ন হিসেবে পাঠাচ্ছেন, এটা কত আগে। হ্যাঁ, এটাও কিন্তু বর্ষার সঙ্গে রিলেটেড। সে বলছেন যে মেঘ, বর্ষার জল ভরা মেঘ কোন দিক দিয়ে যাবে তার পথ নির্দেশ করে দিচ্ছেন। তোমার চিনতে অসুবিধা হবে না, অমুক জায়গায় অমুক পাবে, অমুক জায়গায় তমুক পাবে, অমুক জায়গাটা বাড়ি পাবে, অমুক জায়গাটা মন্দির পাবে, অমুক জায়গাটা নদী পাবে। তোমার চিনতে অসুবিধা হবে না, কারণ তুমি তো যাচ্ছই, যাতে উত্তর থেকে দক্ষিণের দিকে যাচ্ছ তো, কিংবা দক্ষিণ থেকে উত্তর দিকে যাচ্ছ তো। সুতরাং মেঘকে তিনি দূত হিসেবে পাঠাচ্ছেন একটা চিঠি দিয়ে। কি রোমান্টিক, তাই না? আবার একটা কথা আমি যদি বলি, মনে হয় অপ্রাসঙ্গিক হবে না। আনিস, তো তুমি তো উত্তরবঙ্গের লোক না, সেই জন্য হাওড়ের কথাটা বললে। আমি দক্ষিণবঙ্গের লোক। দক্ষিণবঙ্গের লোক কিন্তু বর্ষাতে ঘরের মধ্যে থাকে না, কারণ আমাদের কৃষিভিত্তিক সমাজ তো, কৃষির সঙ্গে বর্ষার একটা বিশাল ব্যাপার আছে। তারা অধীর আগ্রহে তারা বৈশাখ চৈত্র মাস থেকে শুরু করে তাদের আগ্রহ যে কবে বর্ষা নামে, কবে তারা বীজতলা দেবে। সেই জন্যে তারা কিন্তু বসে থাকে গরমকালে আম গাছের ছায়াতে বসে থাকে, তারা আকাশের দিকে তাকিয়ে। বর্ষার মেঘ যখন আসে তাদের আনন্দে তারা ছুটে বেরিয়ে যায় লাঙল কাঁধে নিয়ে। সুতরাং আমাদের দক্ষিণবঙ্গের কিন্তু ব্যাপারটা অন্য জিনিস। এটার সঙ্গে কিন্তু মানে অর্থনীতি এবং কৃষিনীতির একটা সম্পর্ক রয়েছে। সেই জন্যে আমাদের ওখানকার ওই গানই কিন্তু, বর্ষার উপরে গানগুলো কিন্তু উৎসবের সুরে গাওয়া, সমবেত সুরে, যেটা হচ্ছে খাড়া গান বলে যেটাকে, সেটা কিন্তু ওই বর্ষার গান, কিন্তু সেটা সবাই মিলে বৃন্দ গান আর কি, এটা গাওয়া। তো এই হচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের সঙ্গে বর্ষার সঙ্গে এই ধরনের সম্পর্ক, যে ভাতের সঙ্গে সম্পর্ক, খাওয়ার সঙ্গে সম্পর্ক, জীবনের সঙ্গে সম্পর্ক, এই আর কি ব্যাপারটা। আফসানা বেবি, আপনি এই অনুষ্ঠানে মানে একটু আগে বলছিলেন আপনার প্রিয় ঋতু বর্ষা, কারণ রবীন্দ্রনাথ। হ্যাঁ, বর্ষা নানান কারণেই আমার প্রিয়। প্রথমত বর্ষার যে রূপ, মানে যখন আমার আসলে দেখার চোখ তৈরি হয়েছে বা ভাববার মন তৈরি হয়েছে, সেই সময়টা থেকেই বর্ষার রূপটা আমাকে আসলে মানে কি বলবো, আমাকে তার সাথে যুক্ত করে ফেলেছে। তারপর সেখানে বাড়তি যে যোগটা হয়েছে পরবর্তীতে এসে, এবং জীবনভর তাই চলছে। রবীন্দ্রনাথকে আমার মনে হয় যে বর্ষার সাথে এত ভীষণ রকমের সম্পৃক্ত তার সাহিত্য, তার গান, তার সব কিছু। আর বর্ষার মধ্যে যে এখানে গল্প হচ্ছিল, যখন ভাবছিলাম যে কতভাবে আমার বর্ষাকে বর্ণনা করি। গুড়ি গুড়ি বৃষ্টি, ঝিরিঝিরি বৃষ্টি, ছুপছুপ বৃষ্টি, ঝমঝম বৃষ্টি, এই প্রত্যেকটার মধ্যে বৃষ্টির কিন্তু একটা আলাদা চরিত্র। বৃষ্টি, ইলশে গুঁড়ি বৃষ্টি, হ্যাঁ, মুষলধারে বৃষ্টি, একদম। হ্যাঁ, বলছি, আর একটা করে চরিত্র। তো বন্যাপা বলছিলেন যে এখনকার ছেলেমেয়েরা বৃষ্টিতে ভেজে কিনা। যদিও আমি এখনকার ছেলেমেয়ে নই, তবে আমি এখনো বৃষ্টিতে ভিজি। বৃষ্টিতে ভেজার সুযোগ পেলে ছাড়ি না। ইদানিং একটু ভয় লাগে, কারণ ইদানিং
প্রচুর বজ্রপাত হয় এবং বজ্রপাতে আমরা প্রচুর শুনতে পাই নানা রকমের দুর্ঘটনার কথা। সেজন্য আজকাল একটু ভয়ে ভয়ে বর্ষায় নামি, কিন্তু সবসময় বৃষ্টি নামলেই রাস্তায় নেমে যাওয়া কিংবা বাড়ির ছাদে চলে যাওয়া কিংবা উঠোনে নেমে যাওয়া, এই চর্চাটা সবসময় ছিল। গত বছরও ঠিক এই সময়টাতে আমি তখন বাংলাদেশের বাইরে ছিলাম, আমি সাউথ ইন্ডিয়াতে ছিলাম, বৃষ্টি পেয়েই ভিজে নিয়েছিলাম। তো বৃষ্টি ভেজার আনন্দটাকে কখনোই আসলে জীবন থেকে বাদ দিতে চাই না। আর রবীন্দ্রনাথের মুন্নাপা তো আছেন, নিশ্চয়ই আমরা গান শুনবো, নিশ্চয়ই সুন্দর সুন্দর সব রবীন্দ্রনাথের গানের কলি তার কাছ থেকে আমরা এখন শুনতে পাবো। কিন্তু রবীন্দ্রনাথের গান নিয়েও যখন ভাবি কত রকম করে বর্ষাকে, সেখানেও যে কত রকম করে বর্ণনা করা হয়েছে, যে মানে উতল ধারা বাদল ঝড়ের মধ্যে যেরকম সেই রাতের বেলা একটা প্রেমের একটা আহ্বান, আবার মেঘের পরে মেঘ জমেছেতে যখন মেঘটা থমকে আছে আধার করে আসে, আবার যখন যাচ্ছি যে নীল নবঘনে আষাঢ় গগনে, ওরে আজ তোরা যাসনে ঘরের বাহিরে, সেইটার মধ্যে যে একটা অন্যরকম আকুতি, আবার এইদিকে এসে বলছে যে এসো নিপবনে ছায়াবিথি তলে, মানে দাও আকুলিয়া ঘন কালো কেশ পর দেহহরি মেঘ নীল বেশ, এই যে মানে মজাটা, এত রকমের মজা। আবার বলছে যে গুরু 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 ঘন মেঘ গরজে পর্বত শিখরে অরণ্যে তমস্যা, মানে নানান রকম ভাব। একটা কথা হচ্ছে কি, আমার মনে হয় রবীন্দ্রনাথ ওই জায়গাটা কিন্তু একটা টুইস্ট করেছেন। ওটা ওগো আস্তরা যাসনে ঘরের বাহিরে, এ কথা বলার মানে যা বেরিয়ে যা, এটা কিন্তু খুব মজা তো হচ্ছে। নেগেটিভ অ্যাপ্রোচ। একদম তাই। আবার যখন বলছে যে মানে যে তখনও মানে শ্রাবণেরই বর্ণনা, যে শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে তোমার সুরটি আমার মুখের পরে বুকে পড়ে, মানে বর্ষা যে কত ভাবে, মানে এটার আসলে যাই হোক বেশি বলা হয়ে যাচ্ছে। আনিস ভাই আছে, মুন্নাপা আছে, জয়ন্তদা আছেন। কৃষ্ণকলি না, কৃষ্ণকলি কবিতার মধ্যেও কিন্তু হ্যাঁ শেষ পর্যন্ত বর্ষা এনেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বর্ষা মানে মেঘ, সেই মেঘ করে আসছে ধবলিরে আনো, ধবলিরে গুহালে। হ্যাঁ, মানে সব কিছুর মধ্যেই ওই যে বললাম না, ওগো আস্তরা, তখনই ইচ্ছে করে যে যাই তো বাইরে, ওগো আস্তরা যাসনে ঘরের বাইরে, মানে চল যাই। রেজা রঞ্জনী বর্ণা, আপনি কিন্তু ইচ্ছে করলে, আপনাকে শুধু গান গাইবার জন্য নেই, আপনি কিন্তু ইচ্ছে করলে আমাদের এই আলোচনায় যে কোনো জিনিস কথা বলতে পারেন। আমি অনেকক্ষণ ধরে ভাবছি যে আলোচনাটা এই যেটা বারবার যুক্ত করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে রবীন্দ্রনাথ প্রসঙ্গে রবীন্দ্রনাথের যেটা খুব ইন্টারেস্টিং, যে রবীন্দ্রনাথের সাহিত্যে সঙ্গীতে যে বর্ষাটা আমরা পাই সেটা কিন্তু পুরোটাই পূর্ববঙ্গের বর্ষা। যে জয়ন্তদা যে বলছেন নীল নবঘনে, এটা কিন্তু একদম পূর্ববঙ্গ। বর্ষাকালে যে ঝড়ে ঘাটে নেই, পিছল মানে কাদা মাটিতে ভরে গেছে চারপাশ, এই বর্ণনাটা কৃষ্ণকলি পুরো বর্ষার বর্ণনা। এবং সব থেকে ইন্টারেস্টিং, রবীন্দ্রনাথ কিন্তু বর্ষাকে খুব কাছ থেকে দেখেছেন পূর্ববঙ্গে। কলকাতাতে যতদিন ছিলেন, কলকাতায় বর্ষা খুব আকর্ষণীয় নয়, এই পূর্ববঙ্গে আসার পরে তিনি বর্ষাকে এত কাছ থেকে দেখলেন, আর তার কবিতায় গানে বর্ষা নতুনভাবে ধরা দিল। কিন্তু বর্ষার প্রতি তার আগ্রহ কিন্তু অনেক আগে থেকে। বৈষ্ণব মানে একদম 16 বছর বয়সে যে প্রথম গান লিখলে সেটা বর্ষার গান, গান কুসুম কুঞ্জ মাঝে, সেটার মধ্যে বর্ষা। কিন্তু যেহেতু রবীন্দ্রনাথ তখন সাংঘাতিকভাবে অনুপ্রাণিত ছিলেন বৈষ্ণব কবিদের ধারা, যেটা শুরুতে আনিস বলছিলেন, কালিদাস, বিদ্যাপতি, চণ্ডীদাস, জয়দেব, এদের কবিতা পড়ে পড়ে এত তিনি বৈষ্ণবের কবি এবং বৈষ্ণব সাহিত্য দ্বারা প্রভাবিত ছিলেন। প্রথম লেখাগুলোই সেই বৈষ্ণব কবিদের অনুসরণে পড়েছিলেন। এবং রবীন্দ্রনাথের বর্ষার গানে কিন্তু এই বৈষ্ণব রস অনেকটা জায়গা জুড়ে আছে, যেখানে আড়াল থেকে আমরা একটা রাধা অভিসারে যাচ্ছে, বর্ষার ঘনঘোর রাত্রি, সেখানে বিজলি চমকাচ্ছে, সেই যে একটা ভয় ভয় ব্যাপারের মধ্যে রাধা অভিসারে যাচ্ছে, এই চিত্রকল্পগুলি কিন্তু অনেকবার ঘুরে ঘুরে এসেছে এবং সেটা বেশ ইন্টারেস্টিং। মানে আর তারপরে একদম যখন তিনি শান্তিনিকেতনে গেলেন, শান্তিনিকেতনের যে বর্ষা, সেখানে বৈষ্ণব সাহিত্যের সেই যে বিরহ অভিসার, সেটাকে মানবীয় একটা চরিত্র দিয়ে তিনি সেটাকে আঁকতেন। আবার পূর্ববঙ্গের বর্ষাটা আরো পরিণত হয়ে রূপ পেল, তার মধ্যে একটা অসম্ভব নান্দনিকতা এবং সূক্ষ্মতা এলো বর্ষার গানে।
যেগুলো তার পরবর্তী মানে একদম পরিণত বয়সের বর্ষার গানে আমরা পাই। রবীন্দ্রনাথের সারা জীবনে 16 বছর বয়সে বর্ষার গান লিখতে শুরু করলেন, একবারে 78 বছর বয়স পর্যন্ত সারা জীবনে অজস্র অজস্র বর্ষার গান লিখেছেন। রবীন্দ্রনাথকে এতটা অনুপ্রাণিত করেছে বর্ষা যে বলার অপেক্ষা রাখেন। এবং রবীন্দ্রনাথের এই বর্ষার গান আমি মনে করি আমাদের বাংলার সাহিত্যকে প্রভাবিত করেছে। বাংলার সব সব কবি, সব সঙ্গীতকাররাই বর্ষা নিয়ে কোনো গান লিখেছেন এবং বর্ষার গানের মধ্যে দিয়ে তাদের বিচিত্র ধরনের আবেগ এবং ভাবনা প্রকাশ পেয়েছে। জয়ন্তদা, যাদের কাছে রবীন্দ্রনাথ, নজরুল বা কবিতা, গান এগুলো পৌঁছতে পারে না, তাদের জীবনে বর্ষার কি প্রভাব? আমি যে বললাম, আমাদের কৃষিজীবীদের মধ্যে বর্ষার প্রভাব সব থেকে বেশি, যেটা আমাদের থেকে আমাদের তো যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের ইমোশনাল অ্যাটাচমেন্ট তাদের বর্ষার সঙ্গে, কিন্তু তাদের সঙ্গে মানে তাদের জীবনের সঙ্গে তাদের যোগ। বর্ষার জন্য তারা এই অপেক্ষা করে অপেক্ষা মানে কি, এই অপেক্ষার চিত্র তো আমি দেখেছি সামনাসামনি, যে বছর বর্ষা অনেক পরে আসে, আষাঢ় মাসে একেবারে শেষের দিকে বা শ্রাবণ মাসে, যেমন গত বছরও এসেছিল, আমাদের দেশের কৃষকরা তো কেঁদে কেটে অস্থির। তাদের 2 বার তাদের বীজ ধান ভিজিয়েছে, সেই দুইবার বীজ ধান নষ্ট হয়ে গেছে। তখন তাদের কাছে বর্ষা কিন্তু আমাদের মতন রোমান্টিক কালিদাসের মতন আসে না। তখন তাদের কাছে বর্ষা আসে অবশ্যম্ভাবী, যে আসতেই হবে, তোমাকে আসতেই হবে হে বর্ষা। হ্যাঁ, না, বর্ষার তো আমার যেরকম সবসময় মনে হয় যে বর্ষার রোম্যান্টিসিজম একভাবে আমাদের জীবনে আছে। ওটা আমাদের মধ্যবিত্ত শিক্ষিত শ্রেণীর যাদের সঙ্গে কায়িক শ্রমের সম্পর্ক কম, তাদের কাছে এইভাবে আসে। কিন্তু তাদের কাছে বর্ষা আসে অত্যন্ত প্রয়োজনীয় বিষয় হিসেবে। হ্যাঁ, শুধু প্রয়োজনীয় কেন, যেমন গ্রামীণ জনপদের পাশাপাশি আমরা যখন মানে শৈশব কৈশোর কাটিয়েছি, বর্ষার এক ধরনের অন্য রকমের মজা, আস্বাদন বা একটা উন্মাদনা। এখন তো বর্ষা নামলে যেমন হয়তো বা একটু খবর খুঁজতে বসি কিংবা একটু পত্রিকায় চোখ বুলাতে বসি, আচ্ছা কোন নদীর জল কতখানি বিপদসীমার উপর দিয়ে গেল, কোথায় ঢল নামলো, ঠিক আছে, কোথায় আসলে কোন জনপদ পানির তলায় চলে যাচ্ছে, কিংবা বর্ষার সাথে হাত ধরে যখন ঝড়টা আসে। হ্যাঁ, দুটো কিন্তু চরম ভাবাপন্ন বিষয় আছে। একটা হচ্ছে যখন আমাদের খরা হয়, বর্ষা অনেক আসতে দেরি করে, তখন আমাদের দেশে ছোট ছোট খালগুলো শুকিয়ে যায়। তখন কিন্তু যে মাঝি, এখন তো অনেক যাতায়াতের অনেক সুবিধা হয়েছে, রাস্তাঘাট, রেল লাইন এগুলো হয়েছে, তখন তো ছিল নদীপথ, ছিল তো আমাদের প্রধান যাতায়াতের পথ। তখন এই মাঝিরা বসে থাকতো কবে এই খালটা জলে ভরে যাবে। আগে বর্ষাতে যোগাযোগটা সুবিধা হতো, যোগাযোগটা অনেক সুবিধা। আমি এই প্রসঙ্গে একটু যোগ করতে চাই, যে বর্ষার কথা রবীন্দ্রনাথের প্রসঙ্গে বলছি, এই জয়ন্তদা যে বলছেন না বর্ষায় নদীতে, এবং রবীন্দ্রনাথ কিন্তু বর্ষার সময় আসতেন, কারণ নদীতে পানি থাকতো। উনি শিলাইদহ কুষ্টিয়া পর্যন্ত ট্রেনে আসতেন, তারপরে শিলাইদহ থেকে নৌকা নিয়ে ওই নাগর নদী ধরে চলন বিল হয়ে একদম পর্যন্ত চলে যেতেন, রাজশাহী, কারণ যোগাযোগের সুবিধা ছিল। শিলাইদহ থেকে শাহজাদপুর থেকে প্রতিশর পুরোটাই নদী পথে যেতেন, এবং বর্ষার শুরুর দিকে আসতেন, শরতের শুরুতে চলে যেতেন, 2 থেকে 3 মাস থাকতেন এই সময়টায়। এবং সারা বছরে কিন্তু এই সময়টাই তিনি পূর্ববঙ্গে থাকতেন। হ্যাঁ, এবং ওনার যে পত্রপুরটা তো সম্পূর্ণ নদীবক্ষেই লেখা, বর্ষার সময় লেখা। হ্যাঁ, এইটা সেই জন্য বলছি আমাদের ওখানে বর্ষা চরম ভাবাপন্ন 2 দিক দিয়ে। একটা হচ্ছে কৃষকদের কাছে এক ধরনের, মানে বর্ষা আসার আগে আবার বেশি বর্ষাতে, আবার জেলেদের জীবনেও কিন্তু আছে। জেলেদের জীবনে ইলিশ মাছ পাওয়া যায় একটু বৃষ্টি হলে। অনেক সময় আমরা যে একটু আগে আফসানা মিমি বলছিলেন যে সতর্ক সংকেত দেয়, যে এত নম্বর বিপদ সংকেত, ওরা কিন্তু ওই বিপদ সংকেত 1 নম্বর 2 নম্বর হলে বেশি করে চলে যায়, কারণ ওই সময় অনেক মাছ পাওয়া যায়। না, আরেকটা বিষয় হচ্ছে ওইখানে আমাদের বঙ্গোপসাগরের যে তীর, আমাদের যে কোস্ট যেটা, সেখান থেকে 100 নটিক্যাল মাইল দক্ষিণে একটা জায়গা আছে, যেটা হচ্ছে বৃহত্তর খুলনার দক্ষিণে, মূলত সাতক্ষীরা এবং খুলনা এবং যশোর, এই বাগেরহাটের দক্ষিণে। ওইখানে কিন্তু ব্রিডিং পয়েন্ট ওটা। ওখানে বর্ষাকালে গরম জলের একটা ঘূর্ণি হয়, যে টার্মোয়েল বলে যেটা, ওইখানে মা ইলিশকে ডিম পাড়ে। তারপরে ডিমগুলো ওই জলের যে ঘর্ষণ, এর ফলে ডিমগুলো ফুটে যায়,
ওই বাচ্চাগুলো তখন তাদের মাছের কিন্তু স্বাভাবিক প্রবৃত্তি কি জানো, সেটা হচ্ছে স্রোতের বিরুদ্ধে উজানে চলবে, উজানে স্রোতের বিরুদ্ধে যাওয়া। তখন ওখান থেকে তার মোহনার মধ্যে দিয়ে ঢুকে তারা যত দ্রুত সাঁতার কেটে উত্তরে আসবে, বিপদের স্রোত ঠেলে তত তাদের পুষ্টি হবে, তত তাদের বৃদ্ধি পাবে। এই যে বৃদ্ধি যদি দেরি হয় তাহলে এই মাছটা চলে যায় একেবারে উত্তরে, একেবারে সেই ব্রহ্মপুত্র তিস্তা নদী পর্যন্ত চলে যায়। কিন্তু এইটা যদি তাদের বৃদ্ধি যদি বেশি হয় তখন আমাদের হাতে ধরা পড়ে তাদের বেশিরভাগ। এবং এটা কিন্তু জেলেরা, ওই যেটা আনিস বলে সেটা হচ্ছে বর্ষার সময় 3 নম্বর বিপদ সংকেত ওরা কিছু কেয়ারই করে না, ওরা নৌকা নিয়ে বেরিয়ে যাবে। এটা মানুষের রুটির ব্যাপার। তো আবার বন্যা যখন অতিরিক্ত বর্ষায় যখন বন্যা হয়ে যায় তখন কিন্তু তাদের আবার আরেকটা বিপদ আসে। তখন এই যে প্রকৃতির সঙ্গে যে খেলা, এই খেলাটা কিন্তু এই লড়াই করে কিন্তু আমাদের দেশে মানুষ বেঁচে আছে। কিন্তু আপনি যেটা বলছিলেন যে কৃষক শ্রমিক সাধারণ মানুষদের জীবনে ভাব নাই, তা কিন্তু সত্য নয়। অবসর পেলে আকাশে জ্যোৎস্না উঠলে বৃষ্টি হলে এরাও কিন্তু আষাঢ় মাসের ভাষা পানিরে গান করে। আমি তা বলছি না, আমি বলছি ওদের মধ্যেও ভাব আসে, ওরাও কিন্তু অবসর সময় হুক্কা খেতে খেতে গান গায়, কিন্তু এই বর্ষা নিয়ে গান গায়। হ্যাঁ, আর 16 গুটি খেলে। আর আপনি বলছিলেন যে আষাঢ় মাসা ভাষা পানি, বাদাম দেখা চায়া দেখি আমার নিকে বসে। এখন হচ্ছে কি না, সেটা হয় কিন্তু তার সঙ্গে তাদের শ্রম যুক্ত আছে। আমাদের সঙ্গে শ্রমটা যুক্ত নেই, আমাদের সঙ্গে ভাব যুক্ত বেশি। আপনি বলছিলেন আমাদের কায়িক শ্রমটা যুক্ত। হ্যাঁ, কায়িক শ্রম। হ্যাঁ, আনিস, আপনাকে তো আমরা কথাই বলতে দিচ্ছি না সাগর ভাই। আজকে তোমরা কথা শোনার জন্য বর্ষাকে বলেছে যারা বর্ষাকে ভালোবাসে অভিভাবক তাদের নিয়ে আজকে বসেছি। আচ্ছা, আমরা একটা জিনিস কিন্তু আমরা খুব মানে কি বলবো, আমরা অভাব বোধ করছি, সেটা হচ্ছে রেজনা চৌধুরী বন্যার গান, বর্ষার গান। তাকে বসিয়ে রেখে রেজনা চৌধুরী বন্যার যে আলোচনা হচ্ছে, আমরা রেজনা চৌধুরীকে বাদ দিয়ে আমরা শুধু বন্যা নিয়েই আছি। কিন্তু আমরা রেজনা চৌধুরীকেই চাই গান নিয়ে। কিছু বলবেন আপনি? ভাবতে থাকেন গান নিয়ে একটু। আমি আনিসকে একটা প্রশ্ন করি। আচ্ছা আনিস, বর্ষা সংস্কৃতি বলে একটা ধারণা প্রচলিত আছে। আমরা বর্ষার, আমি শুরুতেই মানে আমার মতো করে ভুনা খিচুড়ির কথা বলেছি, বর্ষার খাবার দাবার, বর্ষার পোশাক, বর্ষার একটা জীবনযাপন, বর্ষার স্যাঁতস্যাঁতে আবহাওয়া, কিংবা কারো কাছে এই আবহাওয়া খুব পছন্দের। এটা নিয়ে তুমি কি বলবে? না, সংস্কৃতি মানে তো পুরো জীবনচর্যাটাই, আমরা কি খাই কি পড়ি সেটার মধ্যে বর্ষার তো অবশ্যই একটা গুরুতর মানে প্রভাব থাকবেই। যেমন মনে করা হয়, এটা সৈয়দ মুস্তফা আলীও বলেছেন যে আমরা যে ধুতি বা লুঙ্গি পরি সেলাই এটার একটা কারণ হচ্ছে আমাদের পানি বেশি, যাতে ওই যে জসমিন দেশে যদাচার, আমরা লুঙ্গি কিংবা ধুতি না ভিজি আমরা খাল পার হতে পারি, যাতে পারি সেই জন্য নাকি আমরা এটা পড়ি। তেমনিভাবে এই যে রবীন্দ্রনাথের কবিতায় পাচ্ছে যে আউশের ক্ষেত জল ভরব, আউশ ধানের চাল খাওয়া বর্ষার সময়, এটা তো আমার অভিজ্ঞতার অংশ। আমাদের গ্রামে জমি ছিল, সেখান থেকে ধান আসতো। তারপরে আমরা গ্রামে, আমাদের গ্রামটা নদীর ধারে বলে ডুবে যেত পুরোটাই। তারপর আমরা কলা গাছ কেটে ভেলা বানিয়ে ওইটা দিয়ে বাড়িতে যেতাম। আমাদের নিজেদের নৌকা ছিল, আবার গরু গাড়িও ছিল। শীতকালে গরু গাড়ি, গ্রীষ্মকালে বা বর্ষাকালে আমরা নৌকায় চলাচল করতাম। তো এখন সেটা আমাদের খাওয়ার উপরে, আমাদের যেটা আপনি প্রথমে বলেছেন আমরা এখন খিচুড়ি খেতে পছন্দ করি, এটা হয়তো খিচুড়ি খেলে আমরা পিপাসা বেশি পাই, যেহেতু বৃষ্টির দিনে জলীয় বাষ্প বাতাসে প্রচুর থাকে, ওই দিন কম পিপাসা পাবে, এই জন্য হয়তো বৃষ্টি হলে খিচুড়িটার প্রবর্তন হয়েছে। আমার প্রশ্ন মনে এসেছিল যে খিচুড়ি কেন খাই আমরা, আমি নিজে ভেবে বলছি। হয়তো আরেকটি বিষয় আছে, খিচুড়ি রান্না করলে কিন্তু আমাদের অষ্টব্যঞ্জন রান্না করতে হয় না, সহজ। হ্যাঁ, ওইটা আরেকটা আছে সাগর ভাই, কারণ আমার বাড়িতে ছোটবেলায় আমার আম্মা ওই তো টিনের চাল, একটা রান্নাঘর, তো একটা নিয়ম কিন্তু গ্রামে ছিল, আপনাদের গ্রামে ছিল কিনা জানি না, শীতকালে কিন্তু উঠোনের মধ্যে রান্না হতো, মাটির চুল। বর্ষাকালে তো আর এটা হতে পারবে না, তখন রান্নাঘরে চলে যেতে হবে। এখন আমাদের তো কাঠের যে লাকড়ি আমরা বলি, খড়ি বলতাম আর কি, জ্বালানি যেটা, সেটা তো কাঠের, তো সেইটা ভিজে থাকতো, তো খুব কষ্ট হতো বাঁশের চোং দিয়ে ফুঁ দিত। তো সেই জন্যে খিচুড়ি রাঁধার সুবিধাটা হচ্ছে একটা খিচুড়ি রাঁধলেই খাওয়া হয়ে যাবে, কিন্তু যদি আপনি ভাত রাঁধেন তাহলে তো অষ্টব্যঞ্জন লাগবে। আর একটা কথা কি, ওই সময় কিন্তু কেউ রান্না করে সময় নষ্ট করতে চায় না। হ্যাঁ, নানান রকমের গল্প গুজব, খেলাধুলো, গান গাওয়া,
সুতরাং তাড়াতাড়িতে ডালে চালে মিশিয়ে খাওয়া হয়ে গেল একটা ভাজার কিছু দিয়ে, ব্যাস। এবং আপনি পুষ্টিগুণ বিচার করেন, কার্বোহাইড্রেট এবং প্রোটিন একসাথে দিয়ে দিচ্ছে, একসঙ্গে দিচ্ছে। মানে ওগুলো কিন্তু দেখেন এত গবেষণা ছাড়াই আসলে না, আরেকটা মানুষ জিনিস জীবনে খুবই হতো, এত সেটা হচ্ছে আমি স্বাভাবিকভাবে ছোটবেলায় এসছে কিন্তু জীবনে। করেছি, সেটা হচ্ছে নৌকা বাইচ। হ্যাঁ, ও বাবা, আমরা এই শখের ডিঙ্গি নৌকাতেই এ পাড়া ও পাড়া, এ বাড়ি ও বাড়ি আমরা নৌকা বাইচ অনেক নৌকা করেছি। বাইচটা কিন্তু আষাঢ় মাসে হয় না, শ্রাবণ মাসের শেষে হয়। মানে আরো ভরা ভরা এখন যখন চাষ হয়ে গেল, সবাই হাত গুটি মানে হাত পা ধুয়ে উঠলো, হ্যাঁ। ওদিকে রোপণ হয়ে গেছে, বপন হয়ে গেল, রোপণ হয়ে গেল, নিড়ানি হয়ে গেল, তখন শান্তি। তখন কিন্তু এই নৌকা বাইচটা হতো। শুধু নৌকা বাইচ না, সে সময় অনেক কিছু হতো, ষাঁড়ের লড়াই হতো, নৌকা বাইচ হতো, মোরগ লড়াই হতো, এগুলো হতো। আর আরেকটা যদি বন্যা সামাজিক ব্যাপার ছিল যেটা খুব আমাদের সমাজ জীবনে, যে মেয়েরা বাপের বাড়ি আসতো নায়রি, হ্যাঁ, নায়রি। এবং এই বর্ষায় নদীতে পানি হলে নৌকা করে বাড়িতে বাপের বাড়িতে আসা সহজ, এবং নায়রি আসাটা একটা খুব বড় ইভেন্ট আমাদের সমাজ জীবনে। এবং এই নায়রি আসা নিয়ে পল্লী অঞ্চলের গানে একটা খুব বড় অংশ আছে, আব্বাসুদ্দিন থেকে শুরু করে আমাদের লোকগানে, যে মেয়ের বাপের বাড়ি আসা নিয়ে তার মেয়ের অনেক অনেক সুন্দর সুন্দর গান আছে। ওই যে একটা গান আছে না, কে যাস যাস রে কে যাসে ভাটিকাং ভাইয়া, আমার ভাই ধনরে কইও নাইও নিতে আইয়া তোরা। এখন বন্যাপা আপনার গান শুনতে হবে। আমরা খিচুড়ি নিয়ে বসে গেছি ঢাকায়। বাহ, অনেক ধন্যবাদ। মনটাই ভরে গেল। কিন্তু অনুষ্ঠান শেষে মিমি বলেছে মনটা ভরে গেল, আপনি শুনেছেন কিনা জানি না। অনুষ্ঠান কিন্তু আপনাকে আবার তৈরি থাকতে হবে, যে হয়তো যন্ত্রের ছোট আবৃত্তি করলে সেই আবৃত্তির সাথেই কোনো একটা গান আপনি ধরবেন শেষের দিকে, এটা এখনই বলে রাখছি। না, আমি এখন আর রবীন্দ্রনাথের মধ্যে নেই, কারণ রবীন্দ্রনাথের যেখানে বন্যা আছেন সেখানে আমি আবার রবীন্দ্রনাথের অন্য কিছু ভগ্নাংশ নিয়ে আমি আলোচনা করতে চাই না। এখন আমি আজকের দিনে চলে এসেছি। হ্যাঁ, আজকের দিনে চলে আপনি এসেছি। এখন যেখানে থাকেন সেই সময় আপনি হয়তো রবীন্দ্রনাথ বা যেখানে আমি আসলে এরপরে বন্যার গানটা বলবো যে হবে, আমি সেখানে ফিরে আসবেন। আমাদের তো এক বয়স একটু হয়েছে, আমরা আমাদের আজকের দিনের চিন্তা ভাবনায়, আজকে আমার যখন বয়স যখন 15-16, তখন কিন্তু আমি আজকে যে চোখে বর্ষাকে দেখছি তখন দেখতাম না। সেটাই বলছিলাম তখন, যে তখন দেখতাম দেখার না। চোখটা অন্যরকম দেখার ছিল। চোখটা আলাদা ছিল। একটা বাচ্চা ছেলে, একটা বালক বা একটা বালিকা, সে কি করে বর্ষা তাকে কি করে বড় করছে, তার সে বড় হওয়ার সঙ্গে সঙ্গে বর্ষার প্রভাব তার উপরে কি করে পরিবর্তিত হচ্ছে, এর উপর একটা চমৎকার কবিতা আছে, পরে বলবো, এখন না। আমি একটু বলে রাখছি, মানে এ দিয়ে রাখলাম, বুকিং দিয়ে রাখলাম। তাহলে গল্পটা বলে ফেলি। প্রত্যেকেই তো এই মানে কৈশোর উত্তীর্ণ, তারপরে তরুণ বয়স, যৌবনে পদার্পণ, প্রেম এবং বর্ষার তো একটা বিশাল সম্পর্ক। মনে করেন যে বর্ষার মধ্যে রিকশায় হুড উঠিয়ে প্রেমিকের হাত ধরে রিকশায় চলা বন্যা এবং ছাতার নিচে হাঁটা। ছোট প্রশ্ন করি, প্রেম কি আসলে বর্ষার না বসন্তের? প্রেম না, প্রেম আসলে না, বর্ষাতেও অন্য জিনিস। বর্ষাতে ও যেটা বলছে, বর্ষার প্রেম আলাদা। ও তো জীবন ঘষে আগুন। এখন বর্ষার সময় হুডের সামনে হুডটা- পর্দাটা তো হুডের বর্ষা ছাড়া হয় না। না, সাগর, বর্ষার সময় হুডটা তুললে ক্যামোফ্লেজে থাকা যায়, যে আমি বর্ষার জন্য হুডটা তুলেছি, কিন্তু হুডটা তুলছি অন্য কারণে, তারপর পর্দাটা হুড। না, কিন্তু তার মানে কিন্তু এই না যে শুধুমাত্র লুকোনো ব্যাপার, মানে ওই বর্ষার মধ্যে, মানে বর্ষার যে আবেদনটা তৈরি হয় সেটাই কিন্তু অনেক বেশি। আবেদন না, বলো আবহ তৈরি করে। আবহ আবেদন দুটোই। জগদার স্মৃতি অনেক বেশি। যন্ত্রদার স্মৃতি অনেক বেশি। সেদিন আমরা না যাই। ঠিক আছে, কবিতার সাথে দু একটা স্মৃতি কথাও শুনবো না, না? স্মৃতি কথা না। আমি দুজনের কাছে, আনিস এবং মিমি, দুজনের কাছে একটা প্রশ্ন করতে চাই। সেটা হলো যে আপনার দুজনই তরুণ প্রজন্ম নিয়ে অনেক কাজ করেন, দুজনেই এখনও তরুণ যথেষ্ট, কিন্তু তারপরেও হ্যাঁ নিশ্চয়ই যে অনেকের সঙ্গে কাজ করেন। আমাদের যারা মানে আরও অপেক্ষাকৃত তরুণ যারা, তাদের জীবনে কি আসলে বর্ষার কোনো প্রভাব বা বর্ষা নিয়ে তাদের কোনো প্রেম এখন আমাদের আছে? তরুণ প্রজন্মের উপরে কোনো কিছুর প্রভাব আছে কি নাই এটা দেখার সবচেয়ে সহজ বুদ্ধি হচ্ছে ফেসবুকে এদেরকে অনুসরণ করা। বৃষ্টি পড়বার আগেই ফেসবুক বৃষ্টিতে সয়লাভ হয়ে যায়, এবং কেউ যদি প্রথম বৃষ্টির দিনে একটা এটা নিয়ে পোস্ট দিতে না পারে, সে ওই যে পিছিয়ে যায়। হ্যাঁ, পিছিয়ে যাওয়ার ভয়ে তাড়াতাড়ি করে দৌড়ে আসে, ওর যদি ব্যাটারি না থাকে কোনো রকম চার্জ, কারণ বৃষ্টি পড়েছে তাকে এটা একটা স্ট্যাটাস দিতে হবে। এবং তখন আবার দেখা যায় যে এই বর্ষা বৃষ্টির তার নিজের হৃদয়ের কথা বলার জন্যে বেশিরভাগ ব্যবহার করা হয় কিন্তু রবীন্দ্রনাথের কবিতা গান থেকেই, সেটা তরুণ প্রজন্মের সদস্যরাও করে থাকেন। আফসার মিমি?
আমি যেহেতু সোশ্যাল মিডিয়াতে বসবাস করি না, ফলে সেইটা আমি বুঝতে পাই না, টের পাই না। তবে আনিস ভাইয়ের কথা শুনতে শুনতে আমার মনে হচ্ছিল যে সত্যি সত্যি শুধু পোস্ট পর্যন্তই না থেকে বর্ষায় অবগাহনটুকু হলে নিশ্চয়ই দারুণ হবে। এবং আমার কাছে একদমই মনে হয় না যে তরুণরা আমাদের সব রকম অনুভূতির বাইরে। আমার কেন যেন মাঝে মাঝে ওদের সাথে যখন নানান বিষয়ে কথা বলি, আমার মনে হয় আরে আমরাও তো এমন করেই ভেবেছি, আমরা তো এমন করেই করেছি। হয়তো মানে ভঙ্গিগুলো বদলে গেছে, কিন্তু ভাবনাগুলো কিন্তু বদলায় নাই, বা অনুভবগুলো কিন্তু বদলায়নি, তাই না? আর বর্ষা তো ধরেন আমাদের গ্রামীণ জনপদে একরকম, উপকূলে একরকম, ছোট শহরে, নগর জীবনে আরেক রকম। হ্যাঁ, নগর জীবনে একরকম, ছোট মফস্বল শহরে আমি বেড়ে উঠেছি, কলোনির জীবনে, সেখানে একরকম। আবার মানে রাজধানীর বর্ষা কিন্তু একরকম। ধরেন যদি যখন সকালবেলায় ঘুমের মধ্যেই টের পাচ্ছি যে বর্ষা নেমেছে, প্রথম কাজ কি, সকালে উঠে জানালার পর্দাটা সরিয়ে দিয়ে একটু দাঁড়িয়ে বর্ষা দেখা, সাথে সাথে কিন্তু ভাবতে শুরু করি এই আজকে তো অফিস যাত্রীদের অবস্থা খুব করুণ হয়ে যাবে, এই যে মানে জল জমে যাবে রাস্তায়, এই যে ঠিকমতো ট্রান্সপোর্ট পাওয়া যাবে না, এই যে এখন এই সাত সকালে এত এত মানুষ অফিসমুখী যারা ছুটবেন। আর আরেকটা প্রশ্ন আমার বারবার থেকে যায়, বর্ষাকালে তো মানে বাংলাদেশ তো খুব আয়োজন করেই বর্ষা নামে এবং একটা লম্বা সময় ধরে থাকে, কিন্তু বাংলাদেশের মানুষের কিন্তু বৃষ্টিতে ভেজার কি যেন একটা আকাঙ্ক্ষা আছে। আমি দেখেছি যে বর্ষাকালেও হাতে ছাতা নাই, কিংবা সবার কাছে রেইনকোট নাই, দিব্যি বৃষ্টি পড়ছে, দিব্যি ভিজে চলে যাচ্ছে। ওইটাই বন্যার কথা এলো। নিউ ইয়র্কে তো বৃষ্টি না হলেও সবাই ছাতা নিয়ে ঘুরছে। লন্ডনে কিংবা নিউ ইয়র্কে ওরা ছাতা নিয়ে বর্ষাতে নিয়ে বের হবে, বাংলাদেশের মানুষ কোনোদিনও বের হবে। লন্ডনে দেখেছি, লন্ডনে বেশি বর্ষার, লন্ডনে একটা রিপালসিভ ঋতু, এত জঘন্য ঋতু চিন্তা করা যায় না, এত হিউমিডিটি, এত গুমোট, এত ও ছিচকে বৃষ্টি আছে না, এই ছিচকে বৃষ্টি যদি ঝেড়ে কাশবে না। আমাদের এখানে তো ঝুম বৃষ্টি হয়, বৃষ্টি হলো তো ঝুম বৃষ্টি হলো। আমার কিন্তু আনিস, আমার জীবনের দুটো রাত্রি কেটেছে, কিন্তু এটা ভয়ঙ্কর সুন্দর বর্ষা কেটেছে। সেটা হচ্ছে সুন্দরবনের মধ্যে আমরা ছিলাম, সুন্দরবনের মধ্যে আমি 3 দিন ছিলাম। সে তার মধ্যে একদিন ঝড় জল আসলো, সে ওই যেমন ভয়ঙ্কর সুন্দর, একের সুন্দরতা আর তারপর হচ্ছে ভয়ঙ্কর রূপ, গা ছমছম করা রূপ, আর তার মধ্যে মাঝে মাঝে হরিণের ডাক, একবার দুবার আমি বাঘের ডাকও শুনেছি রাত্রিবেলা। ওরাও বিপদে পড়ে, কিন্তু ওরা এবার গত কিন্তু রেমালে কিন্তু 142টা হরিণ মারা গেছে কিন্তু এই বর্ষাতে। যাই হোক, আমরা যখন বড় হলাম তখন প্রথমে আমি মেঘদূতম এবং কুমার সম্ভব পড়লাম, তখন কালিদাস আমার মাথায় খুব ভর করে, যেরকম বন্যা বললেন না যে রবীন্দ্রনাথের মাথায় মধ্যযুগীয় বৈষ্ণব পদকর্তারা বেশি ভর করেছে, আমার সেই সময় সত্যি ভর করলো দুটোই, এই দুটো এতে কালিদাসের মেঘদূতম এবং কুমার সম্ভব। তা আমি তো বেশ কিছুদিন এই জ্বরে ভুগেছি আর কি। তা আমার মানে মাঝে মধ্যে হয় না, আমি তো আনিসের মতন সাহিত্যিক না কিংবা কবি না, তা আমার ওই মাঝে মধ্যে একটু ইচ্ছে করে, আরে এখন এই সোশ্যাল মিডিয়াতে আসার পরে একটু মনের ভাব প্রকাশ করি মাঝে মধ্যে। আপনি কবিতা লিখেছেন, এখন এটা আমাদেরকে শুনতে হবেই তো, এটা শুনতে বাধ্য করছি এখন। জয়ন্ত চট্টোপাধ্যায়ের কবিতা বর্ষা নিয়ে, এটা রবীন্দ্রনাথের এই কালিদাসের থেকে ধার করা। আষাঢ়স্য প্রথম দিবস, ওই কাদম্বিনী ওই অম্বুবাহ, এসো তুমি দক্ষিণ দরিয়া থেকে, হাওয়ার ডানায় চড়ে মেঘরস, ঝাউয়ের ঝংকারে নেচে দ্রুতে বিলম্বিতে মেঘের মাস্তুলে চড়ে এসো। এসো পুনর্বার ধৌত করো তোমার ছাঁটের ঘায়ে আপাদমস্তক জমে থাকা যা কিছু নির্মোহ ধুলো, মূর্খের মিথ্যা বাখোয়া, অসতর্ক পলে সর্বাঙ্গে লেগে থাকা পীড়িতির কাদা রঙিন ঠমক। এসো বাজাও ডমরু, ঝরে পড়ো প্রগাঢ় বর্ষণে চুম্বনে, অবিরাম ধুয়ে ফেলে মলিনতা, গভীর গভীর তব প্রেমে এই ভূখণ্ডের আপাদমস্তক জঞ্জাল পরিচ্ছন্ন করো, শুদ্ধ করে তোলো। অতঃপর ধারা স্নান শেষ হলে ফিরে দাও আদিমতা, রোদ তৃণভূমি, কদম্ব রেণু, নীলকণ্ঠ পাখি, ফিরে দাও সবুজ সকাল। বর্ষার সবগুলো চিত্রকল্প এর মধ্যে প্রায় আছে, কিন্তু এর সঙ্গে আমি লোকজ শব্দ ব্যবহার করি, যেমন দক্ষিণ দরিয়াটা খুব মজা লাগলো। হ্যাঁ একদম, হ্যাঁ আছে, আরো অনেক ঠমক আছে, বাখওয়াজ আছে,
এরকম কাদা আছে। আচ্ছা, আমি আরেকজনের কথা কাদা। একটু মনে করি, আপনার তিনজনই খুব ঘনিষ্ঠতার সঙ্গে ছিলেন হুমায়ুন আহমেদ, ও তার কাছেও বর্ষা খুব প্রিয় ছিল। আপনাদের নিশ্চয়ই, তার আমি ছবির নাম একটু- তো শ্রাবণ মেঘের দিন। হ্যাঁ, শুধু তাই না, তার এখানে আমাদের যে ওখানে থাকার জায়গাটা ছিল তার নামই তো হচ্ছে দক্ষিণে দুয়ার, হ্যাঁ দক্ষিণে দুয়ার, না না দক্ষিণ দুয়ার, বৃষ্টিবিলাস। বৃষ্টিবিলাস, বৃষ্টিবিলাস। বর্ষা ও হুমায়ুন আহমেদ কিন্তু প্রায় বলতেন আমাদের সঙ্গে যে বর্ষা হলেই কিন্তু উনি একটা লুঙ্গি পরে খালি গায়ে বেরিয়ে যেতেন, বা গায়ে যদি একটা ফতুয়া থাকতো সেটা পরেই বেরিয়ে যেতেন। তা আমি বললাম যে ঝুম বৃষ্টি হচ্ছে, সাগর বিশ্বাস করবেন না, মানে 1 ঘন্টা যদি বৃষ্টি হয় 1 ঘন্টা কিন্তু সে ওই ইয়েতে নুহাশপল্লীতে। ওর মধ্যে নুহাশপল্লীতে ইয়েতে ঘুরবে। হুমায়ুন ভাইয়ের সাথে আমার একটা স্মৃতি আছে। তারপর বলছে কি, আমি বলছি হুমায়ুন আপনার ঠান্ডা লেগে যাবে তো, আমরা তো ভয় পাচ্ছি, ওই বয়সে তো 60 বছর বয়স, তখন এই যদি করে তো কোনো চিন্তা নেই, ব্যাঙের কখনো সর্দি হয় না। বলছে আমি কিন্তু স্বভাবজাতভাবে আমি কিন্তু ব্যাঙ, বর্ষা পেলেই সে তাকে ঘরে কিছুতে আটকে রাখা যাবে না, সে রাত্রিবেলায় হোক, 12টার সময় হোক, আর সকালবেলায় হোক। এই হচ্ছে আমার স্মৃতিটা হলো, তখন সবুজ সাথী শুটিং করছি আমরা, মণিপুর নামে একটা থাকার জায়গা, ওই যে নুহাশপল্লী তখনও হয়নি ওই রাস্তাটার মধ্যে। তো বর্ষায় কিন্তু, যেমন আমার নিজেরও অনেক স্মৃতি আছে ছোটবেলার, যে বর্ষা হলেই আমরা পুকুরে গোসল করছি। পিরুজালি বেলুন, পিরুজালি জায়গাটার নাম পিরুজালি। আচ্ছা, বর্ষায় আমরা মানে পুকুরে ঝাঁপাই, মানে বর্ষা পড়ছে আর নিচে সাঁতার কাটছি পুকুরে, বর্ষা পড়ছে নদীতে গোসল করছি, এটা কিন্তু একটা আলাদা উন্মাদনা আছে, আলাদা একটা মজা আছে। তো ওখানে যেমন আমরা পুকুর পাইনি, বড় পুকুরও তেমন পাইনি শুটিংয়ের ওখানটায়, কিন্তু একটা জায়গা ছিল ডোবার মতো, অনেকখানি জল জমা ছিল। তো হুমায়ুন ভাই বললেন বর্ষা নেমেছে, তো একটু নামতে হয় বর্ষায়। তো আমরা অনেকেই, আর আমি যেহেতু সাঁতার জানতাম, যদিও ছোট্ট ডোবা, সাঁতার তেমন জরুরি না, কিন্তু আমরা অনেকেই সহশিল্পীরা মিলে নেমে গিয়েছিলাম বর্ষায়। মানে হোক সেটা ছোট্ট একটা জলাশয়, তার মধ্যেও একটা বৃষ্টির অবগাহন হয়েছিল, সবাই মিলে খুব মজা। আবার দেখা গেল দূর থেকে মোষেরাও নেমেছে। আনিস, হুমায়ুন ভাই কিছু বলছিলে? হুমায়ুন আহমেদ স্যারের একটা, আপনি একটু আমাকে জিজ্ঞেস করেছিলেন যে নতুন প্রজন্মের উপরে বর্ষার কি প্রভাব বা কোন প্রতিক্রিয়া দেখায় কিনা। তো আমি মনে করি যে আমাদের বিশেষ করে শহরের মধ্যবিত্ত উচ্চবিত্ত তরুণ তরুণীদেরকে বর্ষা চিনিয়েছেন এবং বৃষ্টিতে ভেজা শিখিয়েছেন, জ্যোৎস্না দেখানো শিখিয়েছেন, এটা হুমায়ুন আহমেদের অপরিসীম প্রভাব আছে। তো ওই হুমায়ুন আহমেদের লেখা পড়ে পড়ে একটু রোমান্টিকতায় আক্রান্ত হয়ে আমাদের নতুন প্রজন্মের ছেলেমেয়েরা বৃষ্টি হলে বৃষ্টিতে ভিজতে যায়, বাবা মাকে বলেই অনেক সময় ইয়েতে ছাদে চলে যায়। এটা হুমায়ুন আহমেদের একটা প্রভাব বলে আমি মনে করি। আমি একাধিক হুমায়ুনের একাধিক চলচ্চিত্রে এবং একাধিক টেলিফিকশনে আমি দেখেছি উনি ইচ্ছে করে কিন্তু এমন চমৎকার মিলিয়েছেন, জলের মধ্যে পড়তেই হবে, পুকুরে পড়তে হবে, বা নদীতে পড়তেই হবে। আমাকে 3বার ফেলেছেন, 3বার ফেলেছেন আমাকে, একদম কস্টিউম পরে পড়তে হবে। আমি মজা পেয়েছি। আর ওই দৃশ্যটি মূল গল্পের যে ধারাবাহিকতা তার সঙ্গে এমনভাবে মিলিয়েছেন যে ওটা অবশ্যম্ভাবী হয়ে গেছে, ওটা আলাদা করা যাচ্ছে না। এই বুলশিয়ানা তো তার ছিল। আষাঢ় শ্রাবণ 2 মাস বর্ষাকাল, কিন্তু আমরা অনেকক্ষণ ধরে বর্ষা নিয়ে কথা বলছি এবং 2 মাসের বেশিও কথা বলতে পারবো এমন মনে হচ্ছে। কিন্তু একটা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আসতে হয়, সুতরাং বর্ষা নিয়ে একটু একটা করে কথা বা কি বলতে চান আফসানা আমি বেবি? একটু বলি। নিশ্চয়ই। মানে মনে হতে পারে যে বর্ষা তো ভালোবেসেছি, বাংলাদেশে জন্মেছি, এটাকে আমি ভীষণ রকম একটা মানে কি বলবো, জীবনধন্য মনে করি, যে প্রকৃতির যে যদি পুনর্জন্ম হয় তাহলে যেন আবার এখানেই জন্ম। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, আবার আসিব ফিরে, কোনো তাতে ভুল নেই। হ্যাঁ, তো কিন্তু মানে পঞ্চকবিতা আমাদের জীবনের সাথে যুক্ত। রবীন্দ্রনাথ যেমন বর্ষাকে একভাবে চিনিয়েছেন, নজরুলের সাথে কিন্তু বর্ষার আরেক সম্পর্কের মধ্যে, যেমন আমার মনে পড়ে যখন এই যে প্রেম নিয়ে কথা বলছিলাম, শাওন রাতে যদি স্মরণে আসে মোরে গানটা তো মানে বারবার আমার মনে পড়ে যে আমরা খুব শুনতাম, যে একটু আসলেও সেই বিশেষ করে প্রেমের সময় বেশি শুনতাম। সেই যখন বললে তখন ওই গানটা আমি কি বন্যাকে একটা অনুরোধ করতে পারি যে পঞ্চকবির ওই গানটা অতুল প্রসাদের শ্রাবণ ঝুলাতে। আচ্ছা, অতুল প্রসাদের, হ্যাঁ আরেকটা ঝুলাতে, শ্রাবণ ঝুলাতে, বাদল রাতে তোরা আয় কে গো ঝুলিবি আয়, শ্রাবণ ঝুলাতে। এই বোন একটু গান অনুরোধ করার দরকার আছে? না না,
আরেকটা আপনি গান তো গাইলেন। আর সত্যিতে আপনি তো জানেন, আরেকটা গান খুব মনে পড়ে, যেটা হলো কমল দাস গুপ্তের, যেটা এমনও বর্ষা ছিল সেদিন, ও হারে। ফিরোজা বেগম গেছেন। এইটা একটা মানে মনে হয় যে মানে সব সময়কার জন্য ভীষণ সেরা একটা গান। এমনকি আমরা তো রেইন ড্রপস ফলিং অন মাই হেড দিয়েও অনেক বেশি আপ্লুত ছিলাম। আপ্লুত হই। হ্যাঁ, আমার মানে আজকে ভাবছিলাম এই গানটা, মানে বর্ষা নিয়ে কথা বলতে হবে বলে এই গানটা বারবার মনে পড়ছিল। তো ওখানে একটা লাইন আমার খুব মনে পড়ছিল যে আই এম নেভার গনা টু স্টপ দ্য রেইন বাই কমপ্লেনিং। হিন্দি গানের কিন্তু অভাব নেই। আনিস, আমার কাছে হুমায়ুন আহমেদ স্যারের ওই একটা বইয়ের নাম ছিল বাদল দিনের প্রথম কদম ফুল, ওইটা উনি তো নিলেন রবীন্দ্রনাথ থেকে। তো ওইটা কিন্তু একটা হয়েছে যে হুমায়ুন আহমেদ স্যার প্রচুর রবীন্দ্রনাথ কিংবা ধরা যাক জীবনানন্দ দাশের কবিতা থেকে উদ্ধৃতি দিতেন, সেগুলিতে বইয়ের নামকরণ করতেন। সে তার ফলে একটা আমাদের চিরায়ত সাহিত্যের সঙ্গে আধুনিকতার সংশ্লেষণ ঘটেছে। আর যখন হুমায়ুন আহমেদ স্যারের বলতে আমি কোনো ব্যাঙের কথা বললেন, আমার কিন্তু আমি বর্ষাতে আমি ব্যাঙ। তো আমার কাছে লাগে যে আমি বর্ষায় একটা জিনিস খুব মিস করি, সেটা হচ্ছে আমার শৈশবের প্রথম বৃষ্টির পরে আমাদের স্কুলের মাঠের পুরো সবুজটা হলুদ হয়ে যেত, বড় বড় ব্যাঙ কোথা থেকে আসতো, ওই ব্যাঙগুলি কোথায় গেল। আচ্ছা, আরেকটা আমি ঢাকায় খুব মিস করি, সেটা হচ্ছে জোনাকি। সন্ধ্যার পরে যে ব্যাঙের ডাক, এটা এখানে আমি আর পাই না। আমি যখন বুয়েটে পড়ি তখন কিন্তু আমরা আমাদের হলের পাশে ব্যাঙ ডাক শুনেছি, এখন আর ব্যাঙের ডাক শুনতে পাই না। না, বর্ষার ব্যাঙ তো আলাদাভাবে ডাকে, মানে ওর ডাকার ভঙ্গিটাই কিন্তু হ্যাঁ, বর্ষার ব্যাঙের কথাই তো। হ্যাঁ, সত্যি তাই। ওটা ওদের আনন্দ প্রকাশ করে। আমার মনে হয় যে কীটনাশকের কারণে অথবা ব্যাঙ ধরে রপ্তানি করার কারণে, দুটো কারণ। কীটনাশক মানে ইকোলজিক্যাল ইমব্যালেন্স তো চলছেই, মুখ্য ব্যাপার। কীটনাশক কিন্তু মুখ্য ব্যাপার। অনেক পতঙ্গ নেই, অনেক পতঙ্গ নেই। জোনাকি দেখি না তো ঢাকায়, আপনি কোনোদিন জোনাকি? গঙ্গা ফড়িং নেই, এমনি ফড়িং নেই। ফড়িং প্রজাপতি এখন খুব কম দেখা যায়। জয়ন্ত চট্টোপাধ্যায়, আপনি কি বলবেন? কি বর্ষার ব্যাপারে? হ্যাঁ, বর্ষার একটা কবিতা একটু শুনিয়ে দিন। এটা বড় কবিতা যে আজ এই ঘরে আলায় পড়েছে ছবি। হ্যাঁ, এটাও তো বটে, এটাও তো বর্ষার। রেজনাচন্দ্রী পন্ডা, আপনি কি এই কবিতার পর গানটা ধরবেন তাহলে? না, আমার কথা হচ্ছে বন্যার কবিতা দিয়ে শেষ হোক। হবে, তারপর বন্যা পর গান দিয়ে শেষ। হ্যাঁ, কিন্তু বন্যাকে বর্ষা নিয়ে কিছু বলবেন? বর্ষা তো আসলে আমার শুনছিলাম, আমার কাছে মনে হয় যে আমাদের বর্ষাটা এখন আর খালি বারবার বলছি তো আষাঢ় শ্রাবণ, কিন্তু আষাঢ় শ্রাবণের বর্ষার ঋতু এই সারা বিশ্বে যে সাংঘাতিক রকমের আবহাওয়া পরিবর্তনের কারণে বর্ষা কিন্তু বাংলাদেশে এখন খালি আষাঢ় শ্রাবণের মধ্যে থাকে না, আর ভাদ্র আশ্বিন পর্যন্ত বর্ষা চলে যায়। পুজোর সময়তেও বেশ ভালো রকমের একটা বৃষ্টি হয়। কাজেই বর্ষা এখন সত্যি কথা বলতে আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন 4 মাস, আর ভাদ্র মাসে তো প্রচুর বৃষ্টি হয়, বরং আষাঢ় প্রথম দিবস আমরা যদিও বলি, কিন্তু বৃষ্টিটা সত্যিকারের বর্ষার বৃষ্টিটা আসতে অনেকটা সময় নেয়। সারা পৃথিবীর যে আবহাওয়া পরিবর্তন হচ্ছে সম্ভবত তার ফলে এটা হচ্ছে, বর্ষাটা একটুখানি আমার নিজের মনে হয় যে বর্ষাটা একটু পিছিয়ে গেছে। ভাদ্র আশ্বিন পর্যন্ত বর্ষা চলে, আসতে একটু দেরি করে। এটা আমাদের দেশের প্রেক্ষাপটে আমার ইদানিং দেখছি যে বর্ষাটা আসে দেরি করে, যায়ও দেরি করে, আশ্বিন মাসের শেষ পর্যন্ত বর্ষা থাকে। এই যে একটা পরিবর্তন আমাদের প্রকৃতিতে, সেটা আমরা যেভাবে দেখি, মানে আমাদের দেশে বর্ষাটা তো সাংঘাতিক একটা দৃশ্যমান একটা ঋতু। বর্ষা যে আসছে এবং যাচ্ছে, প্রতিটি মানুষ আমরা বুঝতে পারি যে বর্ষা। অন্য ঋতু যেমন শরৎ হেমন্ত কোন দিকে আসে কোন দিকে যায় অতটা হয়তো বোঝাও যায় না, কিন্তু বর্ষাটা সাংঘাতিক ভাবে দৃশ্যমান। তো কাজে সেই জন্য আমরা মানে একদম পরিষ্কার বোঝা যায় যে বর্ষাটা অনেক লম্বা বর্ষা, দীর্ঘ বর্ষা হতে থাকে, ইদানিং হচ্ছে আমাদের দেশে এবং আসতে দেরি করে। এইটা একটা আমার কাছে মনে হয়েছে যে রবীন্দ্রনাথের সময় পর্যন্ত বর্ষা যেমন ছিল, ক্রমশ বর্ষার ক্যারেক্টারিস্টিক্স চেঞ্জ হচ্ছে, একটু অন্যরকম হয়ে যাচ্ছে বর্ষা। আর শহরের বর্ষা তো আর বিশেষ করে যারা ট্রেনে বাসে যাতায়াত করেন তাদের জন্য বর্ষা রোমান্টিক হওয়ার চাইতে অনেক অনেক রকমের সমস্যার সৃষ্টি করে। কিন্তু আমরা যারা সাহিত্য সঙ্গীতের মধ্যে আছি, আমাদের জন্য বর্ষা একটা কল্পনার জায়গা, যেখানে আমরা নিজেকে মেলে ধরি এবং বর্ষার মধ্যে দিয়ে আমাদের সমস্ত
আবেগ, ক্লান্তি, এই সমস্ত কিছু ভুলে একটা একটা নিজেকে একটা কি বলবো, নিজেকে একটা সজীবতার একটা জায়গা বর্ষা আমাদের জন্য, আমরা যারা সংস্কৃতি অঙ্গনে কাজ করি। আমার মনে হয় আমাদের প্রত্যেকের জন্য বর্ষা একটা, ওই যে এসে সমস্ত মলিনতা ধৌত করো আর কি, নতুন করে ভাবা, নতুন করে আবার বর্ষার গান গাওয়া, নতুন করে বর্ষার কবিতা পড়া, এটা এটা বর্ষা ছাড়া আর অন্য কোনো ঋতুতে হয় না। আমি ওই জন্য লিখেছিলাম যে বর্ষা আমাদের সমস্ত মলিনতা ধুয়ে দিচ্ছে, যেন সারা বছর আমাদের যে ধুলোগুলো পড়ে, এই যে ময়লাগুলো পড়ে, সেগুলো ধুয়ে দেয় বর্ষা। মাঝে মাঝে অনুষ্ঠানের একটু নিয়ম ভঙ্গ হয় না, ওরকম নিয়ম ভঙ্গ করে এবার আপনার কাছে একটু শুনে ফেলি না, আপনার বর্ষার কোনো একটা স্মৃতি কিংবা কোনো আজকে আমি এত শুনেছি যে, আমার সাথে যারা আপনারা শুনছেন তাদের সবারই তো নতুন করে মনে হচ্ছে যে আজকে পয়লা আষাঢ়, বর্ষা শুরু হচ্ছে। আর সত্যি সত্যি যদি বৃষ্টিও শুরু হয় তাহলে এই অনুষ্ঠান, এই যে যারা তাদের অনুভব প্রকাশ করলেন, অনুভূতির কথা বললেন, তারা সবাই যা চান বৃষ্টি আসুক। একটু আগে জয়ন্ত চট্টোপাধ্যায় বললেন যে বৃষ্টির পানিতে, খুব কঠিন কথা বললেন না, সহজ কথা, যে সব কিছু মলিনতা ধুয়ে দিক, মলিনতা যেন ধুয়ে যায়। কবিতা আমাদেরকে শুদ্ধ করো, কবিতা আমাদেরকে শুদ্ধ করে, এই সমস্ত অনেকগুলো কথা আমরা শুনলাম। এবং আষাঢ় প্রথম দিবস, আমরা সবাই চাই আবহাওয়ার যত পরিবর্তনই হোক না কেন, তারপর আজকের দিনে একটু বৃষ্টি আসুক। আবার খাবার কথা আমি বলবো না, না হলেও আমরা চট্টোপাধ্যায়ের কবিতা, বৃষ্টির জন্য যেন আমরা বৃষ্টির আবাহন অন্তত করি, আসুক পরে। আজকে আবাহন করি। ওই একটা আনিস যেটা বললেন, যেটা যে শক্তি চট্টোপাধ্যায়ের একটা অসাধারণ ছোট্ট একটা কবিতা আছে, সেটা আষাঢ় নেই। আজ সেই ঘরে এলায় পড়েছে ছবি, এমন ছিল না আষাঢ় শেষের বেলা, উদ্যানে ছিল বরষা পীড়িত ফুল, আনন্দ ভৈরবী। বরষা পীড়িত, বরষা কাকে পীড়ন করছে? ফুলকে। বিকেলবেলায় এমন পীড়ন করেছে যে তার পাপড়ির ওপরে বিন্দু বিন্দু এখনো লেগে আছে, কোনো কোনো যেটা ফুটো হয়ে গেছে বড়, মানে ফোটার তীব্রতায়। উদ্যানে ছিল বরষা পীড়িত ফুল, আনন্দ ভৈরবী। আজ সেই গোঠে আসে না রাখাল ছেলে, কাঁদে না মোহন বাঁশিতে বটের মূল। এখনো বরষা কোদালে মেঘের ফাঁকে বিদ্যুৎ রেখা মেলে। সে কি জানি তোরা এমনই দুঃসময় লাফ মেরে ধরে মোলগের লাল ঝুটি। সে কি জানিত না হৃদয়ের অপচয় কৃপণের বাম মুঠি। সে কি জানিত না যত বড় রাজধানী তত বিখ্যাত নয় সে হৃদয়পুর। সে কি জানিত না আমি তারে যত জানি আনক সমুদ্র। আজ সেই ঘরে এলায় পড়েছে ছবি, এমন ছিল না আষাঢ় শেষের বেলা, উদ্যানে ছিল বরষা পীড়িত ফুল, আনন্দ ভৈরবী। রেজাউল চৌধুরী বন্যা।